জুলাস ভাই, আপনার কাছে যেতে চাই আমরা সার্কের যেই সদস্যপদ প্রাপ্তি এবং যে অবজারভার যারা হতে চেয়েছেন তাদের একটি হিসাব যদি দেখি, আমরা 1985 সালে যখন প্রতিষ্ঠা হয় তখন 60টি ছিল। তারপরে 2007 সালে আমরা দেখলাম যে আফগানিস্তান সেখানে জয়েন করলো। তারপরে কিন্তু অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, মিয়ানমার, সাউথ কোরিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত অবজারভার হওয়ার জন্য তারা আবেদন জানিয়েছে এবং অনেকে অবজারভার আছে এর মধ্যে। এবং আমরা দেখছি যে মিয়ানমার একজন ফুল মেম্বার হওয়ার জন্য আবেদন করেছে এবং রাশিয়া, সাউথ আফ্রিকাও তারা বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করছে। এর মানে কি আসলে এই না যে সার্ককে বিশ্বের যে বড় যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে বা যারা ক্ষমতাধর হয়ে উঠছে তারা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখছে? সার্ক আমরা শুরু থেকেই শুনছি যে সার্কের যে দুর্বলতা, সার্ক নানাভাবে ব্যর্থ হয়েছে, নানা কিছু, এটা যেমন সত্যি তেমন এর যে সম্ভাবনার দিকটি সেটি খুবই খুবই উজ্জ্বল যদি সেটিকে ভালোভাবে কাজে লাগানো যায়। কিভাবে? আমরা জানি যে সার্কভুক্ত যে এখন দেশগুলো আছে এই দেশগুলোর আয়তনের দিক দিক থেকে সারা পৃথিবীতে মাত্র 3% সমান, কিন্তু মানুষ যে জনসংখ্যা সেটা প্রায় 21%। সারা পৃথিবীতে যত মানুষ আছে তার 21% মানুষ এই এই অঞ্চলে বাস করে এবং তার মধ্যে 70% আবার ভারতের অধিবাসী, ভারতের জনসংখ্যা। তো সেই জায়গা থেকে এবং এই এই অঞ্চলের যে পটেনশিয়াল, যে ভবিষ্যৎ যে সম্ভাবনা আছে সেই জায়গায় থেকে যদি দেখি তাহলে অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। স্ট্র্যাটেজিক্যালি গ্লোবালি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন আমাদের এখানে সমুদ্র আছে, আমাদের এখানে ল্যান্ড বর্ডার আছে, ভারতের মতো একটা বিরাট বাজার আছে এবং পুরো অঞ্চলটাকে যদি একসাথে দেখেন তাহলে এটা একটা বিরাট বাজার সারা পৃথিবীর। কিন্তু জুলাস ভাই, এই 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 বিষয়গুলো দেখেই কিন্তু সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল, জি কিন্তু জি, তারপরও কিন্তু এই সম্ভাবনার কথা যে বলছেন সেটি কিন্তু কেউ কাজে লাগাতে পারেনি। সেটি পারেনি, কিছু অগ্রগতি হয়নি। আসলে হয় কি যে আমাদের এখানে যেটা বলছিলেন সুলতানুর রহমান, যে পারস্পরিক দ্বিপক্ষীয় যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আমি মনে করি সার্ক অকার্যকর বলবো না, যতটা আমরা প্রত্যাশা করেছিলাম সে পর্যন্ত যেতে পারেনি। তার কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তান দুটো ক্ষমতাধর বলবো এই এই অঞ্চলের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট দুটো রাষ্ট্র। তাদের তাদের যে রেষারেষি, তাদের যে ইন্টারনাল এবং দ্বিপাক্ষিক যে জটিলতা, সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের মতো রাষ্ট্রগুলো আমরা ঠিক সেই জায়গায় অতটা কন্ট্রিবিউট করতে পারছি না। তবে সম্ভাবনার জায়গাগুলো একদম নষ্ট হয়ে গেছে সেটা আমরা দেখি না। তবে এইখানে এই শতকে এসে বা এই সময়ে এসে আসলে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, এটাকে ফোকাস করে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদিও ইন্ডিয়া এবং বাংলাদেশে বিশেষ করে দুটো দেশের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলো একটা আলাদা ইন্টারেস্ট আছে। আপনাকে যদি আমি একটি জাস্ট ছোট্ট উদাহরণ দিই যে বাণিজ্যের দিক থেকে আমরা এই অঞ্চল কিভাবে পিছিয়ে আছি। আপনি আসিয়ানের কথা যদি বলি, ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, বা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যে নাফটা বাণিজ্য চুক্তি আছে, সেই জায়গাগুলোতে যদি দেখি বাণিজ্য বাংলাদেশ সহ এই সার্ক অঞ্চলে মাত্র 5%। এটা চিন্তাই করা যায় না। যেখানে যেখানে নাফটা আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় আছে 68% এবং আসিয়ানে হলো 32% এবং ইউরোপিয়ান ইউনিয়ন হলো 50%। তার মানে কি আমরা বাণিজ্যের দিক দিয়ে আমরা আমরা অনেক পিছিয়ে আছি। 21% জনগণকে নিয়েও, এত বড় একটা বাজার নিয়েও, আপনি ইউরোপে দেখেন অনেক দেশে ঢাকা শহরে সমান মানুষ নেই। জুলাস ভাই, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে তারপরে আবার সেই জায়গা আবার এই থেকে বিষয়টা কথা আমাদের বলি। সামনের দিকে এগোতে হবে। জি আসছি অবশ্যই। আমরা। অতিথিদের সাথে আরো কথা হবে, ফিরছি একটি বিরতির পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জুলাস ভাই, সার্কের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। আমি যেটি বলছিলাম আসলে একটা তুলনা করছিলাম যে আমরা কত পিছিয়ে আছি এই এই একবিংশ শতাব্দীতে এসেও, এবং এই সাফটা করা হয়েছে সার্ক দেশগুলোকে কেন্দ্র করে যে বাণিজ্যকে আরো আরো কিভাবে ক্লোজলি ব্যবসা বাণিজ্য করা যায়, সেই জায়গাটা থেকেও আমরা খুব বেশি যে লাভবান হচ্ছে তা না, কিন্তু সম্ভাবনার জায়গাগুলো আবারও আমি বলছি যে আছে। এক্ষেত্রে আমি একটু দুঃখজনক কি হলো যে আমি একটু স্ট্যাটিস্টিক্স ঘাটছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য, বাংলাদেশের কনটেক্সট থেকে যদি দেখি গত গত বছর সেটা কিছুটা কমেছে। আমি আমি একটা স্ট্যাটিস্টিক্স পেলাম যে 60 থেকে 65 কোটি ডলারের মধ্যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ঘুরপাক খাচ্ছে এই সার্ক অঞ্চলে, এবং বাংলাদেশের মোট রপ্তানির মাত্র 2% সার্কভুক্ত দেশগুলোতে হয়। তার মানে কি
আমাদের এখানে অনেকগুলো বাধা তৈরি করে রাখা হয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি সরাসরি বলা হয় যে কি কারণে এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে, তাহলে আমি বলবো যে ইন্ডিয়া তার যে শক্তি, তার যে শক্তিমত্তা, তার যে বিশালত্ব, তার যে মার্কেট, তার যে সদিচ্ছা, সেই সব জায়গাগুলোতে আমার মনে হয় যে আরো অনেক বেশি ওপেন হওয়ার প্রয়োজন আছে। এবং ইন্ডিয়া তার জায়গা থেকে অনেক আপার হ্যান্ডে থাকে আমাদের এই রিজনে, খুবই স্বাভাবিকভাবে তারা একটা বড় শক্তি হিসেবে। এবং পাকিস্তানের সাথেও তাই আমি দেখতে পাচ্ছি। এবং কোন কোন এক্সপার্ট বলছেন যে ভারত কিছু কিছু জায়গায় বাণিজ্যের ক্ষেত্রে নানা ধরনের বাধা তৈরি করে, বিশেষ করে নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলোকে বলা হয়, সেই সেই জিনিসগুলোকে জিয়ে রাখা হয় বার্গেনিং এর কারণে। আপনি ধরেন আজকে যদি দ্বিপাক্ষিক এই এই আঞ্চলিক আলোচনার ফোরামের আলোচনার বাইরে যে দ্বিপাক্ষিক আলোচনাগুলো হচ্ছে, সেখানেও দেখেন সেই তিস্তা চুক্তি, সেটা নিয়ে আমরা গত 1 বছর 2 বছর ধরে শুনেই আসছি, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু এটা শেষ হচ্ছে না। আজকে আমরা শুনলাম যে জনাব ইকবাল সোবহান চৌধুরী বললেন স্পোকসম্যান হিসেবে যে ওখানে একজন কনসেনসাস হচ্ছে। আমরা খবর পেয়েছি যে গতকালকে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মানে কমিটি, যেটির শশী থারুর কংগ্রেসের নেতা, উনি হচ্ছেন গিয়ে এটার প্রধান, উনি এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছেন, সরকারের কাছে পেশ করেন। এই যে আমি এক কথা শেষ করে দিই, সেটা হচ্ছে যে আসলে আমাদের সদিচ্ছার অভাবটা রয়েছে। আমরা যারা একটু দুর্বল রাষ্ট্র, আমরা সারাক্ষণ এটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, কিন্তু যে আমাদের মধ্যে যে সবল রাষ্ট্র আছে এবং পাকিস্তান ইন্ডিয়ার যে দ্বন্দ্বটা, সেই জায়গা থেকে আমরা ঠিক বেরিয়ে আসতে পারছি না, যার জন্য সার্কের অগ্রগতিটাও বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে কবির ভাই, আসলে এই যে সমস্যা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বিরতির সময় আপনার সাথে যে কথাটি হচ্ছিল যে ভারত কি আসলে এ থেকে লাভবান হবে না যদি সার্ক শক্তিশালী হয়? আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যদি দ্বিপাক্ষিক সম্পর্ক যদি ভালো না থাকে, তা আপনি কিভাবে বহুপাক্ষিক সম্পর্ক ভালো করবেন? আজকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমার কথা বলছি না, ইন্ডিয়ান মিডিয়ার কথা। আমরা সাধারণত একসাথে হলে কিন্তু একজনের সাথে হাই হ্যালো করি। নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরীফের আজকে কোনো হাই হ্যালো হয়নি। ইভেন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া, তারা একবারও একজন আরেকজনের দিকে তাকানো নি। সার্কের আগে আমরা দেখলাম যে ভারতীয় গাড়িও তিনি ব্যবহার করবেন, এই ধরনের একটি কথা। একবারও মোদী তাকাননি নওয়াজ শরীফের দিকে, নওয়াজ শরীফও তাকাননি নরেন্দ্র মোদীর দিকে। এই হচ্ছে স্টেট অফ রিলেশনশিপ। এই স্টেট অফ রিলেশনশিপে আপনি কিভাবে সার্কের মতো একটা অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাবেন, যেখানে একটা বিজার ক্লজ আছে চার্টারে, সেটা হচ্ছে যে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনাকে 8 দেশকে একমত হতে হবে। ইভেন আপনার নট দ্যাট যে 2/3 ভোট হলে হবে, 3/4 ভোট হলে হবে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? ধরেন খুব ভালো একটা প্রস্তাব, মালদ্বীপের মতো একটা দেশ অনায়াসে প্রস্তাবটাকে ইয়ে করে দিতে পারে। কিন্তু কবির ভাই, সেটা তো জাতিসংঘেও আছে। জাতিসংঘে তো এই জন্যই তো অনেকে বলছে জাতিসংঘের সিস্টেম ওইভাবে কাজ করছে না যেভাবে কাজ করা উচিত ছিল। আরেকটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট আমাদের করেসপন্ডেন্টের সাথে যে কথা হলো, এগ্রিমেন্ট 3টার ব্যাপারে যে কথা হচ্ছিল, আমি আপনার মাস 1.5 আগে রিপোর্ট করেছিলাম এই ভেহিকেলস যে এগ্রিমেন্ট আর রেলওয়ে এগ্রিমেন্ট। এইবার কিন্তু এমনিতেই এই দুইটা সাইন হওয়ার সম্ভাবনা খুব কম ছিল, তবে সবাই আগ্রহী ছিল বিদ্যুতের ব্যাপারে। এখন আমি যদি মনে করি যে ব্যাপারটা আপনি এইভাবে দেখছেন না কেন, যে পাকিস্তানের দিক থেকে একটা আগ্রহ ছিল নওয়াজ শরীফের সাথে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হবে। অ্যাপারেন্টলি আপনার নরেন্দ্র মোদী ইন্টারেস্ট দেখাচ্ছেন না, বিকজ আপনার জম্মু কাশ্মীরে ইলেকশন চলছে, প্লাস আপনার কিছু ইন্ট্রুশন হয়েছে ওই দিক দিয়ে, ডোমেস্টিক পলিটিক্স একটা ব্যাপার। এবং পাকিস্তানের দিক থেকে আমি যদি বলি যে জাস্ট চুক্তিগুলি আটকে দেওয়া হয়েছে, কারণ তারা জানে, দে নো দ্য ক্যাচ, যে একজন রাজি না হলেই দ্যাটস ইট। আসলে লোক সার্কের ব্যাপারে আমার যে বক্তব্য, মানে সেটা হচ্ছে যে আজকে দেখেন প্রত্যেকটা নেতৃবৃন্দ কিন্তু একটা কথা স্বীকার করেছেন, সেটা হচ্ছে সার্কের যতটা উন্নতি হওয়া উচিত ছিল ততটা উন্নতি হয়নি, সবাই স্বীকার করছেন। আপনি যদি জানেন যে আপনার প্রবলেম এটা, দেন ইউ মাস্ট লুক ফর দ্য সলিউশনস। সো এই জন্যই আপনার পলিটিক্যাল উইলটা দরকার, যে আমরা এই অর্গানাইজেশনটাকে এগিয়ে নিয়ে যাব, যেমন আসিয়ান নিয়ে গিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে এগিয়ে নিয়ে গিয়েছে। আপনাকে সুনির্দিষ্টভাবে ভাবতে হবে যে এই অর্গানাইজেশনটাকে আপনি কোথায় নিয়ে যাবেন, কোন পর্যায়ে নিয়ে যাবেন। কিন্তু একসাথে
এগিয়ে যাওয়ার একটি বড় বাধা কি অর্থনৈতিক যে তারতম্য রয়েছে বিভিন্ন দেশগুলোর মধ্যে, সেটি না, সেটি কি এখন একটা বড় আপনি বাধা যদি না? নো আমি যদি অফকোর্স মেবি এটা হয়তো একটা বাধা হতে পারে, কিন্তু আপনি ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকান, যেখানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মেজর ইকোনমিস হচ্ছে জার্মানি, আপনার ফ্রান্স, ইংল্যান্ড, সেখানে কিন্তু ক্রোয়েশিয়ার মতো দেশ আছে, লাটভিয়ার মতো দেশ আছে, তারা অর্থনৈতিকভাবে তেমন অগ্রগামী না। এখন এই ব্যাপারে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আপনাকে একটা ভালো পলিটিক্যাল উইল থাকতে হবে, এবং বৃহৎ যে দেশগুলি, ইন্ডিয়া, প্রিডমিনেন্টলি ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদেরকে আপনার মনোযোগী হতে হবে। যে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভিশন থাকতে হবে যে আমরা সার্ককে এই জায়গায় নিয়ে যাব। এবং যেমন এই একটু যদি আমি অ্যাড করি যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলছেন, যে শুরুতে আমরা যদি ইতিহাস দেখি, জার্মানি, ফ্রান্স এদের সাথে কিন্তু দ্বন্দ্ব ছিল, তারা কিন্তু ওগুলো কমিয়ে নিয়ে এসেছে। যুদ্ধ করেছে তারা যুদ্ধ করেছে করেছে, হ্যাঁ। এবং ইংল্যান্ডের সাথে জার্মানি, আমরা এরকমও শুনি যে জার্মানরা ইংরেজি জানার পরেও রাস্তাঘাটে ইংরেজি বলতে চান না, কিন্তু তারা যখন আঞ্চলিকভাবে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তখন তারা ওগুলো ভুলে যান, যখন তারা প্ল্যাটফর্মে বসে। আরেকটা জিনিস অনুপম, আই এম সরি, আই মে সাউন্ড বিট অ্যান্টি সার্ক, বাট আই এম নট, আমি সার্ক স্টিকার ইউজ করি, যে কোনো 8টা দেশে চলে যেতে পারি ভিসা ছাড়া, ইটস এ ওয়ান্ডারফুল থিং। কিন্তু আপনি দেখেন, আড্ডুতে সার্ক সামিট হয়েছে 2011-তে, প্রত্যেকবারই একটা ডিক্লারেশন হয়। আপনি জাস্ট সাদা চোখে, আপনার এক্সপার্ট হওয়ার দরকার নেই, সাদা চোখে আপনি দেখেন 2011 থেকে এই 2014 পর্যন্ত, 2011-তে যে ডিক্লারেশনটা আপনি অ্যাডাপ্ট করেছেন তার কতটুকু আপনি বাস্তবায়ন করেছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এটা নিয়ে কথা বলবো আরেকটি বিরতির পরে, অতিথিদের সাথে আরো কথা হবে, একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন।